এবার মনিটারি পলিসি বা মৌদ্রিক নীতি। দেশের অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক রাখার জন্য, বিশেষ করে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, আর জিনিসপত্রের দাম যাতে স্টেবল থাকে তার জন্য ব্যাংকে যে টাকা পয়সা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আর ব্যাংকে থাকা এই টাকা নিয়ন্ত্রণ করার জন্যই দেশের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিছু প্রিন্সিপাল ফলো করে। এই প্রিন্সিপাল গুলোকে একসাথে নিয়ে বলা হয় মনিটারি পলিসি বা মৌদ্রিক নীতি। এবার এটা বোঝার জন্য আগে আমাদের পাবলিক, ব্যাংক আর আরবিআই এর ভেতর টাকার যে রিলেশনটা থাকে সেটা বুঝতে হবে। তো এক এক করে বলি। ধরলাম একটা ব্যাংক রয়েছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকে টাকা কোথা থেকে আসবে? পাবলিক এই ব্যাংকে যে টাকাটা রাখবে সেটাই। এখন পাবলিক ব্যাংকে দুই রকম ভাবে টাকা রাখতে পারে, একটা ডিমান্ড ডিপোজিট আর একটা টাইম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিটে লোকের খুব বেশি টাকা পয়সা থাকে না। টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড করে বেশিরভাগ লোকজন টাকা পয়সা রাখে। এখন ফিক্সড করে কেন রাখে? বছরের মাথায় গিয়ে বা 5 বছর 10 বছরের মাথায় গিয়ে আমি ইন্টারেস্ট সহ কিছু অর্থ পাবো তার জন্য। তো ধরলাম পাবলিক এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিছু অর্থ রেখেছে ফিক্সড ডিপোজিট হিসাবে, মানে টাইম ডিপোজিট হিসাবে, আর এই রেটটা হলো ধরলাম 5%। মানে পাবলিক পিএনবি তে যে টাকাটা রাখবে 5 বছর বা 10 বছর পরে গিয়ে 5% ইন্টারেস্ট সহ হয়তো ফেরত পাবে। পাবলিক হয়তো 1 লাখ টাকা রাখলো, তাহলে হয়তো 1 বছর পরে গিয়ে 5% এক্সট্রা পাবে। 1 লাখের 5% মানে হলো 5,000 টাকা। তো সেই হিসাবে তার 1 বছর পর টোটাল অ্যামাউন্ট কত হয়ে যাবে? 1,05,000 টাকা। এইবার ব্যাংক এই যে 5,000 টাকা আমাকে দিচ্ছে, ব্যাংক এই টাকাটা পাচ্ছে কোথায়? ব্যাংক পাবে আমি যে টাকাটা রাখলাম সেই টাকাটা লোনে খাটিয়ে। ব্যাংকের কাছে আমি যেমন 1 লাখ টাকা রেখেছি সেই রকম বিভিন্ন ব্যক্তি ব্যাংকের কাছে টাকা রাখে, সেই হিসাবে ব্যাংকের কাছে একটা বিশাল অর্থ চলে আসে। এবার ওই অর্থটা ব্যাংক কি করে? অন্য কাউকে লোন হিসাবে খাটিয়ে দেয়। তাহলে লোন হিসাবে কাকে খাটাতে পারে? এক হলো পাবলিককে লোন হিসাবে দিতে পারে, আর হলো কোম্পানিকে লোন হিসাবে দিতে পারে। পাবলিক বা কোম্পানি যাকেই দিক না কেন লোন হিসাবে কিছু পয়সা দিয়ে দেবে। এবার ব্যাংক এই পাবলিক বা কোম্পানিকে যে হারে লোন দেয়, মানে কিছু একটা সুদের হারে লোন দেবে, যে সুদের হারে লোন দেয় সেটাকে বলা হয় পিএলআর বা প্রাইম লেন্ডিং রেট। কি বলা হয়? পিএলআর। ব্যাংক কোনো ব্যক্তি বা কোনো কোম্পানিকে যে রেটে বা যে সুদের হারে টাকা দেয় সেই সুদের হারটাকে বলা হয় পিএলআর। ধরলাম এই পিএলআর হলো 8%। তাহলে ব্যাংক এই পাবলিককে 8% হারে যে টাকা দেবে, 1 বছরের মাথায় গিয়ে 8% বেশি ওই ব্যাংক পাবে। এই 8% এর ভেতর 5% আমাকে বা পাবলিককে দিয়ে দেবে, বাকি 3% ব্যাংকের লাভ হয়ে গেল। ওই 3% এর ভেতর থেকে ব্যাংক তার নিজের মতন করে চালাবে। আমাকে বা কোম্পানিকে লোন দেওয়ার জন্য ব্যাংকের আরো একটা রেট থাকে যেটাকে বলা হয় এমসিএলআর। পুরো নাম হলো মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। এই যে এইখানে লিখেছি, এই সম্পর্কে ডিটেলসে পরে আসবো। আপাতত জেনে রাখি যে আমাকে বা কোনো কোম্পানিকে ব্যাংক আরো একটা রেটে লোন দেয়, সেটা কি? সেটা হলো এমসিএলআর। এমসিএলআর মানে হচ্ছে কোনো ব্যাংক কোনো কাস্টমার বা কোনো কোম্পানিকে সব থেকে কম যে রেটে লোন দিতে পারে সেটাকে বলে এমসিএলআর। তো পিএলআর হচ্ছে নর্মালি যে রেটে লোন দেয়, এক একজনকে এক এক রকম রেটে লোন দেয়। তো সেই হিসাবে যাকে যে রেটে লোন দিচ্ছে সেই সমস্ত রেটকে একসাথে বলে পিএলআর, আর মিনিমাম যে রেটে লোন দিতে পারে সেটাকে বলে এমসিএলআর। তো এই হলো। এবার ধরলাম এই পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে টোটাল 200 কোটি টাকা রয়েছে। এর কাছে টোটাল 200 কোটি টাকা রয়েছে। এবার এই 200 কোটি টাকার ভেতরে লোন হিসাবে হয়তো 150 কোটি টাকা দিয়ে দিয়েছে। পাবলিক আর কোম্পানি মিলিয়ে টোটাল 150 কোটি টাকা হয়তো লোন দেওয়া হয়ে গেছে। তাহলে পিএনবির কাছে পড়ে থাকবে কত? পিএনবির কাছে পড়ে থাকবে হলো 50 কোটি। এবার পিএনবির কাছে হয়তো আরো একটা কোম্পানি এলো যার হয়তো 70 কোটি টাকা লোন লাগবে। সেক্ষেত্রে কি করবে? পিএনবির কাছে আছে তো 50 কোটি, লোন দিতে হবে 70 কোটি। সেক্ষেত্রে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি কি করে? অন্য কারোর কাছ থেকে ধার নিয়ে আসে। কার কাছ থেকে ধার নিয়ে আসবে? আরবিআই এর কাছ থেকে ধার নিয়ে আসবে। পিএনবি যখনই প্রয়োজন হবে তখন আরবিআই এর কাছ থেকে ধার নিয়ে আসবে। এখন আমি যদি কারোর কাছ থেকে ধার নিই, সে তো আমাকে এমনি এমনি ধার নেবে না, কিছু না কিছু সুদের হার নেবে। সেই রকমই এই ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে তখনও তার পরিবর্তে কিছু সুদ দিতে হয়। তো এই ব্যাংক আরবিআই এর কাছ থেকে যে রেটে বা যে ইন্টারেস্ট রেটে ধার নিয়ে আসে সেটাকে বলা হয় রেপো। ব্যাংক আরবিআই এর কাছ থেকে যে ইন্টারেস্ট রেটে টাকা নিয়ে আসে সেটাকে বলা হয় রেপো রেট। এবার সিচুয়েশন কখনো কখনো এরকম হয় যে ব্যাংকের কাছে অনেক বেশি পয়সা থেকে যায়, কিন্তু লোন নেওয়ার মতন লোক বা কোম্পানি হয়তো থাকে না। সেক্ষেত্রে ব্যাংকের কাছে টাকাটা এমনি ফেলা থাকে। ব্যাংকের কাছে যদি টাকা এমনি থেকে যায় সেই টাকার কিন্তু আর কোনো কাজ হবে না। ফলে ব্যাংক চায় যাতে আমার কাছে টাকা পয়সা না থাকে, সব টাকা যদি আমি লোন হিসেবে দিয়ে দিতে পারি ব্যাংকের তাতেই লাভ। এখন কখনো কখনো সিচুয়েশন এরকম হলো যে ব্যাংকের কাছে টাকা পয়সা আছে কিন্তু লোন নেওয়ার মতন লোক নেই। সেক্ষেত্রে ব্যাংক কি করে? সেক্ষেত্রে ব্যাংক তার কাছে যে এক্সট্রা অ্যামাউন্ট রয়েছে সেটা আরবিআই তে রেখে দেয়। যেমন পাবলিক তার অর্থ ব্যাংকে রাখছিল, ব্যাংকও তার কাছে যদি এক্সট্রা পয়সা থেকে যায় সেটা আরবিআই তে রেখে দেয়। এখন
পাবলিক ব্যাংকে টাকা রাখে কিছু সুদ পাওয়ার জন্য, সেই রকমই ব্যাংক আরবিআই তে টাকা রাখে সেটাও কিছু সুদ পাওয়ার জন্য। তো সেই যে সুদের হার সেটাকে বলা হয় রিভার্স রেপো। ব্যাংক আরবিআই এর থেকে টাকা নিয়ে আসে যে রেটে সেটাকে বলা হয় রেপো রেট, আর ব্যাংক আরবিআই এর কাছে টাকা রাখে যে রেটে সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। এবার আমি আরো একটা সিচুয়েশন ধরলাম ব্যাংকের কাছে যে টাকা পয়সা এলো, এই যে পাবলিকের যে টাকাটা ব্যাংকের কাছে এলো, ব্যাংক সেই সমস্ত টাকা লোন হিসেবে দিয়ে দিল, বা তার কাছে যে টাকা আছে তার ম্যাক্সিমামটাই লোন হিসেবে দিয়ে দিল, তার কাছে হয়তো অল্প কিছু অর্থ পড়ে আছে। সিচুয়েশনটা ঠিক ওই আগের মতন, ধরলাম তার কাছে টোটাল 200 কোটি টাকা ছিল, এর থেকে সে লোন হিসেবে হয়তো দিয়ে দিল 170 কোটি টাকা, তাহলে তার কাছে থেকে যাবে কত? 30 কোটি টাকা। এবার এই যে পাবলিক যে এই ব্যাংকে টাকা রাখছে, পাবলিক তো আর এমনি এমনি টাকা রাখছে না, পাবলিকের হয়তো কখনো প্রয়োজন হলো পাবলিক ব্যাংক থেকে গিয়ে টাকা তুলে নিয়ে আসে। এবার একজন পাবলিক তো না, ধরলাম প্রচুর পাবলিক একসাথে গিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসলো, আর পাবলিককে টাকা দেওয়ার জন্য ব্যাংকের হয়তো এখন 50 কোটি টাকা দরকার। ব্যাংকের কাছে লোন দেওয়ার পরে এখন পড়ে আছে 30 কোটি টাকা, কিন্তু পাবলিক ব্যাংকের কাছ থেকে টাকা তুলতে এসছে, ফলে ব্যাংকের হয়তো পাবলিককে টোটাল 50 কোটি টাকা দিতে হবে, কিন্তু ব্যাংকের কাছে পড়ে আছে কত? 30 কোটি। তাহলে এই 20 কোটি টাকা তো আর ব্যাংক পাবলিককে দিতে পারবে না, সেটা ম্যানেজ করবে কোথা থেকে? এবার এই সিচুয়েশন ট্যাকেল করার জন্য আরবিআই ব্যাংককে বলে যে ব্যাংকের কাছে লোন দেওয়ার মতন যে টাকা আছে তার থেকে কিছু পরিমাণ অংশ নিজের কাছে রেখে দিতে হবে, ওই টাকাটা দিয়ে কাউকে লোন দেওয়া যাবে না। আরবিআই বলে ব্যাংক যাতে তার লোন দেওয়া পরিমাণের ভেতর কিছু অংশ নিজের কাছে রেখে দেয়। ব্যাংক নিজের কাছে এই অ্যামাউন্টের যে পরিমাণ রেখে দিচ্ছে সেটাকেই বলা হয় সিআরআর আর এসএলআর। আরবিআই বলে যে এই যে 200 কোটি টাকা আছে এর ভেতর 18% টাকা, মানে ব্যাংকের কাছে লোন দেওয়ার মতন যত পরিমাণ অর্থ আছে তার ভেতর থেকে 18% টাকা ক্যাশ হিসাবে বা গোল্ড আকারে বা কোনো সিকিউরিটি বন্ড হিসাবে নিজের কাছে রেখে দিতে হবে, সেটাকেই বলা হয় এসএলআর। তাহলে এই ব্যাংক কি করবে? তার সে যে পরিমাণ লোন দিতে পারতো তার থেকে 18% টাকা এই আকারে নিজের কাছে রেখে দেবে। এই 18% টাকা নিজের কাছে রেখে দেওয়া সেটাকেই বলা হয় এসএলআর বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। আরবিআই আরো বলে যে এই 200 কোটি টাকার ভেতর 4% টাকা ব্যাংক আরবিআই এর কাছে এমনিই রেখে দেবে। কি বললাম? 4% টাকা আরবিআই এর কাছে এমনিই রেখে দিতে হবে, সেটাকে বলা হয় সিআরআর। এই যে এখানে আমি রিভার্স রেপোর ক্ষেত্রে দেখছিলাম যে ব্যাংকের কিছু টাকা আরবিআই এর কাছে রাখছে, তার পরিবর্তে কিছু সুদ পাচ্ছে, তো যে টাকাটা রাখলে আরবিআই ব্যাংককে কিছুটা সুদ দেবে সেই টাকার অ্যামাউন্টের উপর ওই ইন্টারেস্টটাকে বলা হয় রিভার্স রেপো। কিন্তু ব্যাংকের কিছু পয়সা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই এর কাছে এমনিই রেখে দিতে হয়, যার উপর আরবিআই ওই ব্যাংকে কোনো রকম সুদ টুদ দেয় না, সেটা হলো 4%। ব্যাংকে যে টাকা আছে তার 4% টাকা আরবিআই এর কাছে এমনিই রেখে দিতে হয়। ওই যে 4% টাকা, ওই 4% টাকাটাকেই বলা হয় সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও, আর সেটা আরবিআই এর কাছে ক্যাশ আকারে রাখতে হয়। তাহলে এখান থেকে আমি যদি দেখি 18 আর 4 টোটাল 22% টাকা, এই 22% টাকা ব্যাংকের, এই 22% টাকা কিন্তু ব্যাংক লোন হিসাবে খাটাতে পারছে না। এই 22% টাকা কখন লাগে? যখন পাবলিক ইমার্জেন্সিতে প্রচুর পরিমাণে ব্যাংকের থেকে ডিমান্ড করে, মানে অনেক তুলে নেয়। এই যে 18 আর 4 22%, 200 কোটির 22% মানে প্রায় 40 কোটি টাকা। তাহলে 40 কোটি টাকা ব্যাংকের কাছে রিজার্ভ হিসাবে থাকলো, মানে ব্যাংকের কাছেই থাকলো, ওই টাকাটা কিন্তু ব্যাংক লোন হিসাবে খাটাচ্ছে না। ফলে ওই যে বলেছিলাম এখানে 30 কোটি টাকা রয়েছে, আরো 20 কোটি টাকার দরকার, তো সেই হিসাবে ব্যাংক ওই 40 কোটির থেকে 20 কোটি টাকা ম্যানেজ করে দেবে। তো পাবলিক, ব্যাংক আর আরবিআই এর ভেতর এই হচ্ছে রিলেশন। পাবলিক ব্যাংকের কাছে কিছু টাকা রাখে, ব্যাংক সেই টাকাটা 3 রকম ফর্মে রাখে। একটা হলো এসএলআর আর সিআরআর ফর্মে, এটা ব্যাংকের কাছেই থেকে যায়। এসএলআর আর সিআরআর ফর্মে টাকা রাখার পর বাকি যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা ব্যাংক লোন হিসাবে পাবলিক বা কোম্পানিকে দিয়ে দিতে পারে। লোন হিসাবে দেওয়ার পরেও যদি ব্যাংকের কাছে টাকা থেকে যায় সেই টাকাটা ব্যাংক আরবিআই এর কাছে রাখতে পারে, সেই রেটটাকে কি বলে? রিভার্স রেপো। পাবলিক বা কোম্পানিকে যে রেটে লোন দেয় সেটা হলো পিএলআর বা এমসিএলআর। পাবলিককে বা কোম্পানিকে লোন দিতে দিতে ব্যাংকের কাছে যদি টাকা কম পড়ে যায় সেক্ষেত্রে ব্যাংক আরবিআই এর কাছ থেকে টাকা নিয়ে আসে, যে রেটে টাকা নিয়ে আসে সেটাকে বলা হয় রেপো রেট। এবার এই সিস্টেমটা আমি যদি একটু বুঝে যাই তাহলে দেখবো যে পাবলিক যখন ব্যাংকে টাকা রাখছে তার মানে পাবলিক এই টাকাটা কিন্তু খরচ করছে না। পাবলিকের এই টাকাটা খরচ হচ্ছে কোথায়? ব্যাংক যখন ওই টাকাটাই লোন হিসাবে আবার পাবলিক বা কোম্পানিকে দিয়ে দিচ্ছে। লোন হিসাবে পাবলিকের কাছে বা কোম্পানির কাছে যখন অর্থ আসবে ওই পাবলিক বা ওই কোম্পানি সেই অর্থটাকে খরচ করবে। এবার আমাদের মানুষের বা কোম্পানির একটা টেন্ডেন্সি রয়েছে যে লোন হিসাবে আসুক বা আমার উপার্জন করা অর্থ আসুক, আমার কাছে অর্থ আসবে মানে আমি সেটাকে খরচ করব, আমার কাছে যত বেশি পরিমাণ অর্থ আসবে আমি তত বেশি খরচ করব। এবার ব্যাংক যদি লোন হিসাবে লোককে বেশি বেশি টাকা দিয়ে দেয় তাহলে লোকজন
বেশি বেশি টাকা খরচ করবে। এখন লোকজন বেশি বেশি টাকা খরচ করা মানে কি লোকজনের ডিমান্ড বেড়ে যাওয়া। এবার মাইক্রো ইকোনমিক্সে একটা কনসেপ্ট আছে যে সাপ্লাই মানে জিনিসপত্রের সাপ্লাই, মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করে সেই সমস্ত জিনিসের সাপ্লাই যদি সেম থাকে আর এদিক থেকে মানুষের ডিমান্ড যদি বেড়ে যায় সেক্ষেত্রে জিনিসপত্রের দামও বেড়ে যাবে। মানুষের ডিমান্ড যদি বেড়ে যায় জিনিসপত্রের দামও বেড়ে যায়, মানুষের ডিমান্ড যদি কমে যায় জিনিসপত্রের দামও কমে যায়। একদম নর্মালি মার্কেটে গিয়ে আমরা দেখবো যে কোনো একটা জিনিস যদি প্রচুর লোকে কেনে তাহলে ওই জিনিসটার দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। সেই রকমই কোনো একটা জিনিস যদি লোকজন কিনতে না চায় তাহলে ওই জিনিসের দাম আস্তে 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 কমে যায়। তো ওই ঘটনাটা যদি আমি এখানে দেখি, ব্যাংক যদি মানুষকে বেশি বেশি করে লোন দিয়ে দেয় মানুষের কাছে বেশি বেশি অর্থ আসবে। মানুষের কাছে বেশি বেশি অর্থ আসা মানে মানুষ বেশি বেশি জিনিস ডিমান্ড করবে। যখনই মানুষ বেশি জিনিস ডিমান্ড করবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া মানে হলো ইনফ্লেশন হওয়া বা মুদ্রাস্ফীতি হওয়া। এখন মুদ্রাস্ফীতি অল্প কিছু পরিমাণে ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণে যদি মুদ্রাস্ফীতি হয় মানে জিনিসপত্রের দাম যদি খুব বেড়ে যায় সেটা সমাজের সবার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হয় না। কিছু কিছু লোকের ক্ষেত্রে প্রফিট হয়ে যায়, মানে কিছু কিছু লোকের ক্ষেত্রে খুব ভালো হয়, আবার বেশিরভাগ লোকের ক্ষেত্রে সেটা দুঃখের কারণ হয়ে ওঠে। জিনিসপত্রের দাম খুব বেশি বেড়ে যাওয়াটা নর্মালি স্বাভাবিক ঘটনা না, ফলে ইনফ্লেশন বেড়ে গেলে সেটা সমাজের অর্থনৈতিক অবস্থায় খুব খারাপ প্রভাব ফেলে। এবার এটা নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে? ব্যাংক সবসময় চাইবে যে আমার কাছে যে টাকাটা এসছে সেটা আমি লোন হিসাবে পাবলিককে দিয়ে দিই, কারণ ব্যাংক জানে যে আমি যদি লোন হিসাবে খাটাতে পারি বছরের মাথায় গিয়ে আমার ইন্টারেস্ট সহ একটা টাকা আসবে, এই টাকার ভেতর কিছুটা আমি যে ডিপোজিট করেছে যে জমা রেখেছে তাকে দিয়ে দেবো, বাকিটা আমার লাভ হয়ে যাবে। এই জন্য ব্যাংক চায় যে সবসময় তার কাছে যে টাকা আছে তার বেশিরভাগটাই আমি লোন হিসাবে দিয়ে দিই। এখন ব্যাংক যদি পুরোটা লোন হিসাবে দিয়ে দেয় তাহলে ওই যে বললাম মার্কেটে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তাহলে ব্যাংক যাতে লোন কম দেয়, ব্যাংক যাতে লোন বেশি দিতে না পারে সেটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবার সেটা নিয়ন্ত্রণ হবে কিভাবে? সেটাও পাবলিকের উপরেই ছেড়ে দেওয়া হয়। নর্মালি আমি যদি কোথাও লোন নিতে চাই আমি দেখবো যে ইন্টারেস্ট রেট কোথায় কম আছে। কোনো একটা ব্যাংকে এখন হয়তো ইন্টারেস্ট রেট 8.5%, কিন্তু 3 মাস পরে গিয়ে ওই রেটটা হয়তো হবে 8.2%। তাহলে আমার মাথায় কোনটা ক্যাচ করবে যে আমি এখন যদি লোন নিই 8.5% সুদ দিতে হবে, 3 মাস পরে লোন নিলে 8.2% সুদ দিতে হবে। তার মানে আমি যদি এখন লোন নিই আমাকে এখন বেশি সুদ দিতে হবে, কিন্তু 3 মাস পরে যদি লোন নিই তাহলে আমার সুদের পরিমাণটা একটু কমে যাবে। সেই হিসাবে আমি ভাববো যে তাহলে আমি এখন লোন নেবো না, আমি 3 মাস পরে গিয়েই না হয় লোন নেবো। এখন আমি এই যে 3 মাস পরে গিয়ে লোন নিচ্ছি, এই 3 মাস তো আমি আর ওই লোনের পয়সা খরচ করছি না, ফলে আমার জন্য কিন্তু মার্কেটে জিনিসপত্রের দামও স্টেবল থাকছে। তাহলে আমি লোন নিলাম না কিসের জন্য? ওই 8.5 আর 8.2% এর জন্য। এবার ওই 8.5 বা 8.2% এটা কি? এটা হলো এই ব্যাংকের পিএলআর। এবার ব্যাংকের এই পিএলআরটাকে কন্ট্রোল করে আরবিআই। ব্যাংকের এই পিএলআরটা ডিপেন্ড করে রেপো রেট আর রিভার্স রেপো রেটের উপর। নর্মালি রেপো রেটের উপরেই সবকিছু ডিপেন্ড করে। ব্যাংকের সাথে আরবিআই এর এগ্রিমেন্ট সেইভাবেই থাকে যে ব্যাংক রেপো রেটের থেকে কমে পাবলিককে লোন দিতে পারে না। এখন আরবিআই হয়তো এই রেপো রেটটা ফিক্স করে দিল 9%। কি বললাম? আরবিআই হয়তো রেপো রেট ফিক্স করলো 9%। আচ্ছা, আরবিআই যদি 9% ফিক্স করে তাহলে এই ব্যাংক যখন পাবলিক বা কোম্পানিকে লোন দেবে সে নিশ্চয়ই 8%-এ দেবে না, সে ওই 9% এর বেশি দেবে। তাহলে 9% এর বেশি হলে এটা ধরলাম 9.5%-এ লোন দিল। এখন পাবলিক বা কোম্পানি যখনই দেখবে যে আমার রেট 9.5% অনেক বেশি, তাহলে কোম্পানি বা পাবলিক আর লোন নেবে না। পাবলিক বা কোম্পানি লোন না নিলে তার ডিমান্ডও থাকবে না, ডিমান্ড না থাকলে জিনিসপত্রের দামও বাড়বে না, ফলে মার্কেটে জিনিসপত্রের দাম স্টেবল থাকবে। আবার আরেকটা সিচুয়েশন দেখলাম যে মার্কেটে হয়তো জিনিসপত্র বিক্রি হচ্ছে না, খুব কম বিক্রি হচ্ছে, তো সেক্ষেত্রে মার্কেটে জিনিসপত্র বিক্রি করানোর জন্য আরবিআই কি করতে পারে? এই রেপো রেটটাকে হয়তো কমিয়ে দিল। রেপো রেটটাকে কমিয়ে হয়তো 6% করে দিল। রেপো রেট যদি 6% কমায়, এদিকে এই পিএনবি বা অন্য যে কোনো ব্যাংক তার এই পিএলআর এর রেটও কমিয়ে দেবে। এবার পিএলআর রেট ধরলাম 6.5 করলো। রেপো রেট যখন 6, তো সেই হিসেবে পিএলআর করলো 6.5%। এবার কোনো পাবলিক বা কোনো কোম্পানি যখন দেখবে আমার 9.5 ছিল, রেট এখানে 6.5 হয়ে গেছে, তাহলে কোম্পানি বা পাবলিক অনেক লোন নিয়ে নেবে। যখনই পাবলিক লোন নিয়ে নেবে ক্যাশ চলে আসবে, ক্যাশ হলে পাবলিকের ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে গেলে জিনিসপত্র বিক্রি হবে আর তার দামও বেড়ে যাবে, ফলে ওই যে জিনিসপত্র বিক্রি হচ্ছিল না সেটা ঠিক হয়ে যাবে। তো এই যে রেপো রেট তার সাথে সাথে রিভার্স রেপো রেট, এই দুটোকে কন্ট্রোল করে পাবলিক আর কোম্পানির টাকাটাকে কন্ট্রোল করা যায়। মানে গ্রাউন্ডে যে টাকাটা ঘুরছে, পাবলিকের কাছে যে টাকা ঘুরছে সেটাকে কন্ট্রোল করা যায়, এই দুটোকে নিয়ন্ত্রণ করে। এই দুটোর পাশাপাশি সিআরআর, এসএলআর, পিএলআর, এমসিএলআর এগুলোকেও আরবিআই কন্ট্রোল করতে পারে। আর এই সবগুলোকে কন্ট্রোল করে মার্কেটের প্রাইস বা ইনফ্লেশন বা ডিফ্লেশন এগুলোকে কন্ট্রোল করে। আর এইগুলো কন্ট্রোল করার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অবস্থা স্টেবল রাখা, সেটাকেই বলা হয় মনিটারি পলিসি। এবার এই ডায়াগ্রামে যেটুকু দেখলাম ব্যাপারটা এতটাও সিম্পল না, কিন্তু ওভারঅল বিষয়টা এইটুকু। এবার এর ভেতরে আরো ডিটেলসে বিভিন্ন কনসেপ্ট রয়েছে, তো সেগুলো এক এক করে বলবো।